শ্রীদেবী তার পরিচিত এক আত্মীয় তমাল বাবুর সঙ্গে তার ননদ ববিতার বিয়ে দেয়, কিন্তু ববিতার সঙ্গে তার বর তমাল বাবুর বিস্তার ফারাক আছে। তার বর তমাল বাবু যখন ববিতার পাশে দাঁড়ায় তখন তাকে দেখলে মনে হয় যেন মেয়ের পাশে বাবা দাঁড়িয়ে আছে, অর্থাৎ তাদেরকে একেবারেই বর বউ বলে মনে হয় না। আর সেই জন্য ববিতা এবং তমাল বাবুকে অনেক কথা শুনতে হয়। এমনই একদিন, আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না, তাই রাত্রেবেলা আমি কিছু খাবো না। আর পারলে তুমি আমার গ্যাসের ওষুধটা একটু কাছে রাখো, কারণ তুমি তো ভালো করেই জানো রাত্রেবেলা হঠাৎ হঠাৎ করে বদহজম হয় আর পেট ফুলে যায়। আর হ্যাঁ, পায়ে ব্যথার তেলটাও কিন্তু তুমি সাথে নিয়ে ঘুমিও, কারণ রাত্রেবেলা যদি পায়ের ব্যথাটা বাড়ে তাহলে পায়ে তেল মালিশ করে দেবে। আমি কিছু করতে পারবো না, তোমাকে দেখলেই যেন আমার গা একেবারে জ্বলে যায়। অসহ্যকর বুড়ো লোক একটা। আজকে ভাবলাম কোথায় রাত্রিবেলা বাইরে থেকে ডিনার নিয়ে আসবো, তা নয়, উনি নাকি খাবেন না। আবার রাত্রিবেলা পায়ে বাতের ব্যথা বাড়লে তেল মালিশ করে দিতে হবে। আমি কিছু করতে পারবো না, আর ঘুমানোর সময় একদম তুমি আমাকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? এই বলে ববিতা রেগে সেখান থেকে চলে যায়। আর তমাল বাবুর ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ সে যেহেতু বয়স্ক তাই তার বউয়ের কাছ থেকে সবসময় তাকে কথা শুনতে হয়। আর রাত্রিবেলা যখন তমাল বাবু ঘরে ঘুমাতে যায় তখনই হঠাৎ করে তার পায়ে ভীষণ পরিমাণে বাতের ব্যথা শুরু হয়। আর এমন সময় তাকে নিজের পায়ে নিজেই তেল মালিশ করতে হয়। এভাবেই কিছুদিন কাটে। একদিন, এই যে আজকে আমার বান্ধবী আমাকে আর তোমাকে ওর অ্যানিভার্সারি পার্টিতে নিমন্ত্রণ করেছে, তুমি এরকম মাথা ভর্তি পাকা চুল নিয়ে আমার সঙ্গে যাবে না, কিন্তু তোমাকে দেখলে আমার বাবা বলে মনে হবে। আরে বাবা, আমার যদি চুল পেকে যায় তাহলে আমি কি করতে পারি বলো তো? আমি এখনই শ্যাম কাকাকে বলছি তোমার চুলে কালার করে দেবে, তাহলে আর তোমার বয়স বোঝা যাবে না। পারলে একটু গোপেও কালি করে নেবে, কারণ এভাবে তোমার সঙ্গে রাস্তায় বেরোতে কিন্তু আমার লজ্জা লাগে। এই বলে ববিতা তাদের বাড়ির কাজের দাদা শ্যামকে তমাল বাবু চুলে কালি করতে বলে দেয়, কিন্তু তমাল বাবু কিছুতেই নিজের মাথায় কালি লাগাতে চায় না, কারণ তার এরকম আর্টিফিশিয়াল কালারে অ্যালার্জি আছে। কিন্তু ববি যেহেতু জোর করে তাই তমাল বাবুর কিছু করার থাকে না। সেই জন্য শ্যাম তার চুলে রং মাখাতে শুরু করে, কিন্তু চুলে কালি করার পর থেকেই তমাল বাবুর ভীষণ পরিমাণে মাথা চুলকায়, আর সে মাথায় কালি রাখতে পারে না, তাই সে তখনই জল দিয়ে কালি ধুয়ে ফেলে। কি ব্যাপার, আমি তোমাকে বললাম মাথায় কালো রং করতে, আর তুমি জল দিয়ে ধুয়ে ফেললে কেন? মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? আর আমাকে লোকের সামনে অপমানিত হতে হবে? আমি চুল কালার করার চেষ্টা করেছিলাম ববিতা, কিন্তু আমার মাথা খুব চুলকাচ্ছিল, তাই যদি আমার চুল উঠে যায় সেই জন্য আমি চুলে রং ধুয়ে ফেলেছি। এই কথা শুনে কবিতা ভীষণই রেগে যায়, কিন্তু তার কিছু করার থাকে না। সন্ধ্যাবেলা তাকে নিজের বুড়ো বরকে সঙ্গে নিয়ে বান্ধবীর অ্যানিভার্সারি পার্টিতে যেতে হয়, কিন্তু সেখানে যাবার পর ববিতার ভীষণই দুশ্চিন্তা হয়, কারণ এর আগে কোনোদিনও তার বান্ধবী তার বরকে দেখেনি। তাই প্রথমবার যদি সে ববিতার বুড়ো বরকে দেখে ইয়ার্কি মারতে শুরু করে সেটা খুব খারাপ ব্যাপার হবে। এই যে শোনো, তুমি কিন্তু আমার সঙ্গে বেশি কথা বলবে না, কেমন? আর আমি তোমাকে যেভাবে পরিচয় দেব তুমি সেইভাবেই লোকের সঙ্গে মিশবে, চলে এবার। এমন সময় ববিতার সঙ্গে এরকম বুড়ো একটা লোককে দেখে প্রিয়াঙ্কা খুবই অবাক হয়। কিরে ববিতা, তোকে আমি কতবার বললাম যে তুই তোর বরকে ছাড়া শ্বশুর মশাইকে নিয়ে আমার অ্যানিভার্সারি পার্টিতে একদম আসবি না। আর তোর বরের সাথে তো আমার কোনোদিনও দেখা হয়নি, তুই আমার আলাপ করার খুব ইচ্ছে ছিল, তুই একা একা চলে এলি। আমি তোর থেকে কিন্তু এটা আশা করতে পারিনি। আসলে প্রিয়াঙ্কা তমাল বাবুকে দেখে ববিতা শ্বশুর মশাই বলে মনে করে, তাই সে অত্যন্ত সম্মান দিয়ে আপনি আপনি করে কথা বলতে শুরু করে। যাই হোক, কি আর করা যাবে মেসোমশাই, আপনার ছেলে কিন্তু ববিতার সঙ্গে না এসে খুব খারাপ করেছে। যাই হোক, আপনি কিন্তু আমাদের মতো অল্প বয়সী লোকজনের মাঝখানে নিজেকে একা বলে মনে করবেন না, কেমন? প্রিয়াঙ্কার কথা শুনে ববিতা একেবারে চুপ করে থাকে, আর সে কিছুতেই তার স্বামীর সত্যিকারের পরিচয় দিতে চায় না। আর এমন সময় তমালবাবু যখন সত্যি কথা বলতে চায় তখন ববিতা তাকে চুপ করিয়ে দেয়। আর গোটা পার্টির মধ্যে ববিতা তমালবাবুর থেকে দূরে দূরে থাকে। আর যখন তারা পার্টি থেকে বাড়িতে ফিরে যাবে তখন, এই প্রিয়াঙ্কা, তুই তো বলিসনি ববিতা আর ওর বুড়ো বর তোদের পার্টিতে আসবে? দেখেছিস কেমন একটা বড় লোককে বিয়ে করেছে? ওর বর নাকি মাস গেলে অনেক টাকা রোজগার করে, তাই ও টাকার লোভে নিজের থেকে 30 বছরের বড় একজন লোককে বিয়ে করেছে। ছি, এরকম বুড়ো বরকে নিয়ে রাস্তায় হাঁটতেও তো লজ্জা লাগে, বল? কি বলছিসটা কি? আমি তো ভাবলাম ওটা ওর শ্বশুর মশাই। এ মা, আগে যদি জানতে পারতাম তাহলে তো অনেকক্ষণ ধরে মজা করা যেত। ভালোই একটা মিষ্টি বাপি পটিয়ে নিয়েছে। সত্যি আজকালকার দিনের মেয়েগুলোর কি যে হয়েছে কি জানি, পয়সার লোভে যা ইচ্ছা তাই করে। এই বলে প্রিয়াঙ্কা তখনই ববিতার কাছে যায় আর ববিতার সঙ্গে ইয়ার্কি মারতে শুরু করে দেয়।
ববিতা, তুই কিছু মনে করিস না। আমি যদি জানতাম যে তোর বর এরকম বুড়ো, তাহলে কোনোদিনও তোকে এই পার্টিতে নিয়ে এসে লজ্জা দিতাম না। আর সাবধানে বরকে কিন্তু দেখে শুনে খাওয়া দাওয়া করাস, কারণ বয়স তো অনেক হয়েছে। যদি হঠাৎ করে টেসে যাই তাহলে কিন্তু মুশকিল হবে, কারণ এই বয়সে এরকম পার্টিতে খাওয়া দাওয়া করা তোর বরের সহ্য হবে না। আমি এই একমাত্র কারণে আমার বরের পরিচয় দিতে চাইনি, কিন্তু তুই এই পার্টিতে আসার জন্য এমন করে জোর করলি, তাই আমি না এসেও থাকতে পারলাম না। আমার লজ্জায় একেবারে মাথা কাটা যাচ্ছে, বিশ্বাস কর। এই চলো আমরা বাড়ি ফিরে যাই, কারণ আমার আর অপমান ভালো লাগছে না। আমি মানছি আমি বুড়ো, তাই বলে তোমার বান্ধবী আমাকে এইভাবে অপমান করবে? আর এমনিতেও রাত্রি 9টা বেজে গেছে, আর এরপর আমি জেগে থাকতেও পারি না। কালকে ভোরবেলা আবার আমাকে মর্নিং ওয়াক করতে যেতে হবে। হ্যাঁ বেশ করেছি, বুড়ো লোক একটা আমার জীবনটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খেলো। তুমি তোমার মতো বাড়িতে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ঠিক আমার মতো বাড়ি চলে যাব। এভাবেই ববিতা তার বুড়ো স্বামীকে অপমান করে পার্টি থেকে তাড়িয়ে দেয়, কিন্তু ববিতা নিজেও সেই পার্টিতে থাকতে চায় না। এভাবে প্রতি মুহূর্তে ববিতাকে তমালবাবুর জন্য অপমান সহ্য করতে হয়। আর একদিন তমালবাবু ববিতার মুড ভালো করার জন্য 2টো সিনেমার টিকিট কেটে নিয়ে আসে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখতে যাব? তুমি বরঞ্চ তোমার মতো একটা বুড়ো মহিলাকে খুঁজে নাও, যার সঙ্গে তুমি সিনেমা হলে যেতে পারবে। অসভ্য লোক একটা। এই বলে ববিতা তার স্বামীর সঙ্গে সিনেমা হলে পর্যন্ত যেতে চায় না, যার ফলে তমালবাবুর খুবই খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন আমার পায়ে ব্যথাটা ভীষণ পরিমাণে বেড়েছে, সুতরাং লাঠি ছাড়া আমি কিছুতেই আর হাঁটতে পারবো না, তাই আমাকে একটা লাঠি আনতেই হবে। তমালবাবু হাঁটা চলার সুবিধার জন্য একটা বড় লাঠি কিনে নেয়, আর সে লাঠিতে ভর দিয়ে হাঁটতে শুরু করে। কিন্তু তমালবাবুকে এরকম লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখে ববিতা আরো বেশি রেগে যায়। আর ববিতা যখন তার স্বামীর সঙ্গে ব্যাংকের কাজে যায়, তখন ব্যাংকের লোকেরা তাকে দেখে হাসাহাসি করে। ওই দেখো, বুড়ো লাঠি নিয়ে হাঁটছে, তবু কিরকম কচি বউ বিয়ে করেছে। ছি ছি ছি, আজকালকার যুগে কিসব হচ্ছে, এসব চোখেও দেখা যায় না তো। কদিন পরেই খাটে উঠবে, তারপর বউটার কি হবে বলতো? তাই তো ভাবছি, আমার মনে হয় কি বলতো, লোকটার অনেক কোটি কোটি টাকা সম্পত্তি আছে, সেই জন্যই ওই মেয়েটা ওই বুড়ো লোকটাকে ফাঁসিয়েছে। আর তা না হয় মেয়েটার তো কোনো খুঁত আছে, সেই জন্য এরকম বুড়ো বর দেখে বাবা মা হয়তো বিয়ে দিয়েছে। এই বলে তারা হাসতে থাকে, কিন্তু তমালবাবু এই সমস্ত আজে বাজে কথা সহ্য করতে পারে না। আপনাদেরকে এইসব নোংরা আলোচনা করার জন্য ব্যাংক থেকে মাইনা দেওয়া হয় নাকি? আর আপনারা ভুলে যাবেন না, এই ব্যাংকের সবচেয়ে বড় লোক কাস্টমার কিন্তু আমি। তাই আমি যদি আমার সব অ্যাকাউন্ট ব্লক করিয়ে দিই, তাহলে আপনাদের রোজগার কিন্তু বন্ধ হয়ে যাবে, আর আমি আমার একটা অ্যাকাউন্ট এই ব্যাংকে রানিং রাখবো না। তমালবাবু এই কথা বললে ব্যাংকের 2 অফিসার ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ফলে তারা তমালবাবুর কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু তবুও ববিতার এসব কথা খুব গায়ে লেগে যায়। তাই সে রেগে গিয়ে বাড়িতে ফিরে আসে। আর তমালবাবু যখন বাড়িতে ফিরে আসে, তখনই ববিতা তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। আমার তোমার টাকা পয়সা কিছু লাগবে না, তুমি দয়া করে আমাকে ডিভোর্স দিয়ে দাও, কারণ প্রত্যেকদিন আমি এরকম ভাবে অপমানিত হতে পারছি না। আমি মাকে 1000 বার বলেছিলাম যে তোমার মতো বুড়ো বরের সঙ্গে আমি বিয়ে করব না। আমার কপালটাই খারাপ, আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে। তাই জন্য আমার দাদা বৌদি জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তোমার বৌদিকে দোষ দিও না, উনি অনেক ভালো মানুষ। তুমি দয়া করে এরকম কান্নাকাটি করো না ববিতা, আমার হার্ট খুব দুর্বল, সুতরাং তোমাকে এরকম করে কান্নাকাটি করতে দেখলে আমার কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাবে। হ্যাঁ ভালো মানুষ তো হবেই, কারণ তুমি বৌদিকে অনেকদিন ধরে চেনো, আর বৌদি ইচ্ছা করে টাকার লোভে তোমার ঘাড়ে আমাকে চাপিয়ে দিয়েছে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর এবার তমালবাবুর দাঁত পড়তে শুরু করে, সুতরাং এবার বুড়ো ফোকলা হয়ে যায়। আর এই নিয়েও ববিতাকে অনেক অপমান সহ্য করতে হয়। সে যখন তমালবাবুর সঙ্গে রাস্তায় বেরোয়, তখন তমালবাবু সবসময় লিকুইড খাবার খায়, আর যা দেখে সবাই ববিতার সাথে ইয়ার্কি মারে। সুতরাং এবার জল যেহেতু মাথার উপর থেকে চলে যায়, তাই ববিতা মনে মনে সিদ্ধান্ত নেয় সে বাপের বাড়িতে ফিরে যাবে, কারণ সে আর তার বুড়ো বরের সঙ্গে থাকতে চায় না। কিন্তু তমালবাবু ববিতাকে অনেকবার আটকালেও ববিতা কোনো কথা শুনতেই চায় না। আর সেদিনই ববিতা তার দাদা বৌদির কাছে ফিরে যায়। তুমি শেষ পর্যন্ত লোকটাকে একা রেখে চলে এলে, এবার যদি ওনার কিছু হয়ে যায় তখন তার দায়িত্ব কে নেবে ববিতা? তোমার যদি ওই বুড়ো লোকটার প্রতি এতই দরদ, তাহলে তুমি আমাকে ওর সঙ্গে বিয়ে দিলে কেন? তুমি গিয়ে ওনার দেখাশোনা করো, আর ওই বুড়ো লোকটার সঙ্গে আমি সংসার করতে পারবো না। তুমি চুপ করো, তুমি যেই ব্যাপারে কিছু জানো না সেই ব্যাপার নিয়ে কোনো কথা বলবে না। আর তোমাকে কে বলেছে উনি বুড়ো লোক? মানুষকে দেখতে বুড়ো হলে সে কি বয়সে বুড়ো হয়ে যায়? এমন কথা শুনে ববিতা খুবই অবাক হয়। আর এমন সময় শ্রীদেবী তার ননদকে সত্যি কথা বলতে শুরু করে।
আসলে তমাল হলো শ্রীদেবীর কলেজের বন্ধু, আর তারা দুজনে যখন কলেজে একসঙ্গে পড়াশোনা করত তখন তমাল অনেক দুর্বল প্রকৃতির ছিল, আর তার বাবা মা তাকে সেই জন্য অনেক রকমের ওষুধ খাওয়াতো। জানিস শ্রীদেবী, আমার মা একটা নতুন ওষুধ এনেছে আর বলেছে আমি নাকি ওই ওষুধটা খেলে আমি আর দুর্বল থাকবো না, আর আমি যেহেতু রোগা তাই সবাই আমাকে খেপাতেও পারবে না, আমি আবার সবার মতো শক্তিশালী আর সুপুরুষ হয়ে উঠবো। দেখিস, এসব ওষুধের কিন্তু খুব বাজে সাইড এফেক্ট থাকে, তাই তুই তোর মাকে বলিস তোকে যেন বুঝে শুনে ওষুধ খাওয়ায়, তোকে মোটেই খারাপ লাগে না। দুর্বল হলে কি মানুষ সুপুরুষ হয় না বলতো? না রে, তুই বুঝবি না, ওই ওষুধটা আমাকে অনেক উপকার করবে, আর ডাক্তারবাবু বলেছে এর কোনো সাইড এফেক্টও নেই। এভাবেই তমাল প্রত্যেকদিন সেই ওষুধ খেতে শুরু করে, কিন্তু ওষুধ খাওয়ার পর তমাল কিছুতেই শক্তিশালী হয়ে ওঠে না, বরঞ্চ 2 বছরের মধ্যেই তমাল দেখতে একেবারে বুড়োদের মতো হয়ে যায়, আর তার মাথার চুলও পেকে যায়, তার মুখে চামড়া পুরো গুটিয়ে বুড়োদের মতো হয়ে আসে, আর তাকে দেখলে একেবারে 60 বছরের বুড়ো বলে মনে হয়। আর এরই মধ্যে শ্রীদেবীর বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পর হঠাৎ একদিন শ্রীদেবীর সঙ্গে তমালের দেখা হয়, আর তমালকে দেখে শ্রীদেবী খুবই অবাক হয়। শ্রীদেবী, তোর বিয়ে হয়ে গেছে বলে তোর সাথে আমার আর যোগাযোগ করা হয়নি, আমার কি অবস্থা? তুই আমাকে চিনতে পারিসনি, তুই আমাকে ঠিকই বলেছিলিস ওই ওষুধ খেতে না, কিন্তু ওই ওষুধ খেয়ে আমি একেবারে বুড়ো হয়ে গেছি রে, আর আমার আর বিয়েও হচ্ছে না। সত্যি তমাল, তোকে দেখে আমার খুব খারাপ লাগছে, কিন্তু তুই একদম চিন্তা করিস না, আমার একটা ননদ আছে, আরো আমাদেরকে অনেক ভালোবাসে, তাই আমি আমার ননদের সঙ্গেই তোর বিয়ে দেব। ও যাকে পছন্দ করতো সে ওকে বিয়ে করতে চায়নি, তাই এবার আমি যার সঙ্গে বিয়ে দেব তার সঙ্গেই ওকে বিয়ে করতে হবে। শ্রীদেবীর কথা শুনে তমাল খুবই অবাক হয়, কিন্তু তমাল কিছুতেই শ্রীদেবীর ননদকে বিয়ে করে তার জীবন নষ্ট করতে চায় না, তবে শ্রীদেবী বারে বারে জোর করতে থাকলে তমালের কিছু করার থাকে না। আর আজকে ববিতার সমস্ত সত্য কথা জানার পর ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। আমার ভুল হয়ে গেছে বৌদি, আমি আমার বরকে ছেড়ে চলে এসেছি। সত্যিই তো, আজ পর্যন্ত আমি ওর কোনো আইডেন্টিটি কার্ডে বয়স দেখিনি, শুধুমাত্র ওকে বুড়ো বুড়ো বলে অপমান করেছি। এই বলে ববিতা তখনই তার বৌদির সঙ্গে আবার শ্বশুর বাড়িতে যায় আর তমালের কাছে ক্ষমা চেয়ে নেয়। শুধু তাই নয়, ববিতা তার স্বামীকে বিদেশে নিয়ে যায় আর বড় বড় ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করায়, যার ফলে তমাল ধীরে ধীরে আগের মতো সুস্থ হয়ে ওঠে, আর তাকে দেখে এখন মোটেই বুড়োদের মতো মনে হয় না। ফাল্গুনী দেবী তার 2 ছেলে এবং 2 বৌমার সঙ্গে থাকতো। তার 2 ছেলে চিত্তরঞ্জন এবং মনোরঞ্জন দুজনেই নিজের নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিল। ফাল্গুনী দেবী কোনো আপত্তি না করেই তার ছেলেদের পছন্দকে স্বীকার করে। রূপালী এবং অহনা দুজনেই দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু যেখানে রূপালী দেখতে খুবই মোটা ছিল সেখানে অহনা ছিল রোগা। মাত্র 2 মাস আগে রূপালী এবং অহনা বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছিল। শ্বশুর বাড়িতে আসার পর থেকে তারা দুজনে মিলেমিশেই সংসার করছিল। একদিন তারা সকলে মিলে তাদের এক আত্মীয় জন্মদিন পার্টিতে যাচ্ছিল। তখনই ছোট বৌমা অহনা খুবই সুন্দর একটি ওয়েস্টার্ন ড্রেস পরে তার শাশুড়ি মায়ের সামনে এসে বলে, মা দেখুন তো আমাকে কেমন লাগছে, এই ড্রেসটা আপনার ছেলে আমাকে কালকেই কিনে এনে দিয়েছে। তোমাকে তো দারুণ লাগছে বৌমা, এই ড্রেসটা পরে তোমাকে দারুণ মানিয়েছে। তোমার রোগা পাতলা শরীর, তুমি যাই পরবে তাতেই তোমাকে ভালো মানাবে, এতে জিজ্ঞাসা করার কিচ্ছু নেই। মা আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা সুন্দর তো বলুন। দিদি শাড়িটা তো সুন্দর, কিন্তু তুমিও তো আমার মতো কোনো ওয়েস্টার্ন ড্রেস পরতে পারতে, ওয়েস্টার্ন কোনো ইভিনিং গাউন কিংবা ম্যাক্সি টাইপ কোনো ড্রেস, এমন ড্রেস পরলে তোমাকে কিন্তু ভালো মানাবে। আসলে আমরা তো বার্থডে পার্টিতে যাচ্ছি। অহনার কথা শুনে রূপালী কিছু বলতে যাবে তখনই তার শাশুড়ি মা বলে, না না, তোমার কি মাথা খারাপ হয়েছে ছোট বৌমা? বড় বৌমা কত মোটা বলো তো, এই মোটা শরীরে কোন রকমের ছোট জামা কাপড় মানাবে না। বড় বৌমার জন্য শাড়ি কিংবা চুড়িদারই ঠিক আছে, যারা রোগা হয় তারা যা ইচ্ছা পরতে পারে, তুমি শাড়িতেই ঠিক আছে বড় বৌমা, চলো এবার তোমরা। এই বলে ফাল্গুনী দেবী তার 2 বৌমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রূপালী সেই মুহূর্তে কাউকে কিছু বলতে না পারলেও তার শাশুড়ি মায়ের বলা কথাগুলো তার মনে খুবই প্রভাব ফেলেছিল। তার শারীরিক গঠন নিয়ে বলা তার শাশুড়ি মায়ের কথাগুলো বের হতে চায় না, তাই সে বার্থডে পার্টিতে কেউ মনমরা হয়ে বসে থাকে। সে লক্ষ্য করে দেখে পার্টিতে উপস্থিত বেশিরভাগ মেয়েরাই ওয়েস্টার্ন শর্ট ড্রেস পরে এসেছে। অহনা ঠিকই বলেছিল, আমারও কোনো ওয়েস্টার্ন শর্ট ড্রেস পরা উচিত ছিল। এখানে তো সবাই শর্ট ড্রেস পরেছে আর সবাইকে কতটা সুন্দর লাগছে। আমি মোটা বলে শাশুড়ি মা আমাকে আজকে কিভাবে অপমান করলো। মোটা বলে কি আমি ছোট জামা কাপড় পরতে পারবো না? এবার আমিও ছোট ছোট জামা পরে দেখিয়ে দেব আমিও কতটা সুন্দর।
সেদিন পার্টিতে রূপালী শুধু এসব নিয়েই ভাবতে থাকে। সে পরের দিনই শপিং মলে গিয়ে তার জন্য খুবই টাইট ফিটিংস ওয়েস্টার্ন শর্ট ড্রেস কিনে নিয়ে আসে। সে ড্রেসগুলো কিনে নিয়ে এসে কাউকেই দেখায় না। সে শুধুমাত্র ওই শর্ট ড্রেসগুলো পরার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করতে থাকে, কিন্তু বাইরে যাওয়ার মতো কিংবা অন্য কোথাও যাওয়ার মতো সুযোগ তার কাছে আসে না। তাই সে একদিন খাবার খাওয়ার সময় বলে, আচ্ছা আমি বলছিলাম কি, অনেকদিন তো হয়ে গেল আমাদের কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। এই সময় অনেক ভালো ভালো সিনেমা বেরিয়েছে, আমরা যদি সবাই মিলে সিনেমা দেখতে যাই কেমন হবে? ভালোই তো হবে, তোমরা যাও সবাই সিনেমা দেখে এসো, তবে আমি যাব না। কিন্তু সবাই চলে গেলে বাড়িতে কে থাকবে? আমারও কদিন ধরে সিনেমা দেখার খুব ইচ্ছে করছিল। যাক, দিদি যখন বলল একটা প্ল্যানিং তাহলে করা যেতেই পারে। মনোরঞ্জন, তুমি খাওয়া হয়ে গেলে টিকিটগুলো কেটে নেবে, আমরা আজকেই সিনেমা দেখতে যাব। সন্ধ্যা হতে না হতেই সিনেমা দেখতে যাওয়ার জন্য রূপালী এবং অহনা দুজনেই তৈরি হতে শুরু করে দেয়। অহনা সব সময়ের মতো এবারও একটা ওয়েস্টার্ন শর্ট ড্রেস পরে, আর ফাল্গুনী দেবীও রীতিমতো তার ছোট বৌমার প্রশংসা করা শুরু করে দেয়। বৌমা, মাঝে মধ্যে তোমাকে দেখে আমার হিরোইন বলে মনে হয়। এরকম ছোট জামা পরলে তোমাকে কিন্তু দারুণ দেখায়। ঠিক তখনই সেখানে রূপালী চলে আসে। রূপালীকে দেখে তার শাশুড়ি মা এবং ছোট যা ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ রূপালী একটি খুবই শর্ট এবং টাইট ফিটিংস ওয়েস্টার্ন ড্রেস পরেছিল, যেটাতে তাকে একটুও মানাচ্ছিল না। অর্থাৎ তার শারীরিক গঠনের তুলনায় তার ড্রেসটা খুবই ছোট বলে মনে হচ্ছিল, যেন মনে হচ্ছিল খুবই জোর করে কষ্ট করে সে ড্রেসটা পরে আছে। কি হলো মা, কিছু বলছেন না যে? আপনার ছোট বৌমা ওয়েস্টার্ন ড্রেস পরেছে বলে এতক্ষণ তো খুব প্রশংসা করছিলেন। আমিও ওয়েস্টার্ন ড্রেস পরেছি, এবার আমাকেও বলুন কেমন লাগছে। হ্যাঁ দিদি, তোমাকে খুব সুন্দর লাগছে, চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও বড় বৌমা, তুমি এটা কি পরেছো? এত ছোট জামা, তাও আবার এত টাইট। তুমি জানো তোমাকে দেখতে কেমন লাগছে? তুমি কি ভাবছো তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাই তো? খুবই বাজে দেখতে লাগছে তোমাকে। তুমি এরকম ড্রেস পরো না, শাড়িতেই তোমাকে সুন্দর লাগে। আমি জানতাম আপনি এরকমই কিছু একটা বলবেন। আমার উপর আপনারা এত হিংসা করেন কেন বলুন তো? আপনারা তো দেখছি কেউ আমার ভালোই চান না। আমি কি অহনার থেকে দেখতে কম সুন্দর? আমি অহনার থেকেও বেশি দেখতে সুন্দর। অহনা যখন ছোট জামা পরতে পারে, তাহলে আমি কেন পারি না? বৌমা, তুমি অহনার সঙ্গে নিজেকে তুলনা করছো কেন? তুমি এই জামাটা পরেছো ঠিক আছে, কিন্তু তুমি তো তোমার সাইজ মতো পরবে। তুমি যেরকম মোটা, তোমার জন্য সেরকমই বড় সাইজের জামা দরকার। তা না করে তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি বাচ্চাদের জামা পরেছো। দেখুন, বারবার আমাকে মোটা বলার কোনো দরকার নেই। আমি জানি আমি মোটা, আর আমি মোটা বলেই আমাকে দেখতে সুন্দর লাগে। অহনা দেখতে কত রোগা, ওকে কি দেখতে ভালো লাগে? ওকে দেখে তো একেবারে পাকাটি মনে হয়। আর তাছাড়া মেয়েদেরকে একটু মোটা সোটা হলেই ভালো লাগে। দেখো দিদি, এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে কিছু বলিনি। তোমাকে এই ড্রেসটা পরে দেখতে খারাপ লাগছে, তবুও আমি তোমার মিথ্যা প্রশংসা করলাম, যাতে তোমার মন খারাপ না হয়। আর তুমি এখন আমাকে নিয়ে সমালোচনা করছো কেন? তুমি জানো রোগা হওয়ার জন্য মেয়েরা তপস্যা করে, আর আমি যেমনই হই না কেন, আমি তোমার সঙ্গে নিজেকে কখনোই তুলনা করিনি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোর মতো রোগা হয়ে দেখাবো তো আমি নিশ্চয়ই। তখন দেখবি আমাকে তোর থেকেও বেশি সুন্দর লাগবে। সিনেমা দেখতে যাওয়ার মুডটাই পুরো নষ্ট করে দিল। আমি তোমার সঙ্গে আর সিনেমা দেখতে যাব না। এই বলে অহনা রাগ করে সেখান থেকে চলে যায়। বিয়ের পর থেকে এই প্রথমবার ছোট জামা পরা নিয়ে বাড়ির মোটা বউ এবং রোগা বউয়ের মধ্যে ঝগড়া হয়। সেদিন রূপালী তার বরের সঙ্গে আলাদা সিনেমা দেখতে যায় এবং অহনাও ঠিক তাই করে। এমনকি সেদিনের পর থেকে অহনা রূপালীর সঙ্গে কথাও বলতে চায় না। অহনাকে অপমান করায় মনোরঞ্জনও তার বৌদিকে আর পাত্তা দেয় না। আমাকে দেখতে সুন্দর লাগছে বলে সবাই একেবারে হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে। যে যাই বলুক না কেন, আমি সবসময় ছোট জামা পরবো। আমি আর কারোর কোনো কথা শুনবো না। আমি সবসময় নিজের জন্য সাজবো, যেটা আমার পছন্দ হবে আমি তাই পরবো। ঠিক তখনই সেখানে ফাল্গুনী দেবী আসে। ফাল্গুনী দেবী দেখে রূপালী ঘরের মধ্যেও একটি ওয়েস্টার্ন ড্রেস পরে বসে আছে। তুমি এখন বাড়িতে আছো, তবুও তুমি এরকম ছোট জামা পরে বসে আছো কেন? দেখো বৌমা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তোমার জন্য প্রথমবার এই বাড়িতে অশান্তি হলো। সবাই একেবারে চুপচাপ হয়ে আছে। এই বাড়িতে কোনো লোকজন আছে বলে মনেই হচ্ছে না। ও, সব দোষ তাহলে আমার? আপনারা শুধু আমার দোষটাই দেখেন। আপনারা তো সবাই ধোয়া তুলসী পাতা। আমি আমার পছন্দের জামা কাপড় পরছি, এটাই আমার দোষ হয়ে গেল, তাই তো?
দেখুন, আপনি যে আপনার ছোট বৌমাকে বেশি ভালোবাসেন সেটা আমার ভালো করেই জানা আছে, সুতরাং বারবার সেটা প্রমাণ করতে আসবেন না। এবার তো মনে হচ্ছে আমারও তোমার সঙ্গে কথা বলা কমিয়ে দেওয়া উচিত, তবেই বোধহয় তুমি শান্তিতে থাকবে। আমরা যে তোমার ভালো চাই সেটা তুমি বুঝবে না। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে তুমি তাই করো। সেদিনের পর থেকে ফাল্গুনী দেবী ও রূপালীর সঙ্গে কথা বলা অনেকটাই কমিয়ে দেয়। রূপালী এখন বড্ড একা একা অনুভব করে, কিন্তু তবুও সে কাউকে কিছু বুঝতে দেয় না। সে প্রায় দিন তার বন্ধুদের সঙ্গে ছোট ছোট জামা কাপড় পরে ঘুরতে বেরিয়ে পড়ে। এরকম ভাবেই কিছুদিন কাটে। একদিন ফাল্গুনী দেবীর এক প্রতিবেশী তাদের বাড়ির মেয়ের বিয়েতে ফাল্গুনী দেবীকে সপরিবারে নিমন্ত্রণ করে। নির্দিষ্ট দিনে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তারা সকলেই তৈরি হয়। সেদিন রূপালী একটি খুবই টাইট এবং খুবই ছোট ওয়েস্টার্ন ড্রেস পরেছিল। উফ, ড্রেসটা বড্ড টাইট মনে হচ্ছে, এর থেকে 2-1 সাইজ বড় নিলে বোধহয় ভালো হতো। না না, ওয়েস্টার্ন ড্রেস ঢিলা ঢালা পরলে তো দেখতে খুবই বাজে লাগবে। ওই অহনার বাচ্চাকে তো দেখেছি সবসময় বডি ফিটিং জামা পরে, আর ওকে দেখতে কত সুন্দর লাগে। আর আজকে ও সবাইকে দেখানোর জন্য নিশ্চয়ই এরকমই টাইট জামা পরবে। কিছুক্ষণ পর সবাই যখন বাড়ি থেকে একসঙ্গে বের হতে যাবে, তখন রূপালী দেখে অহনা সেদিন কোনো ওয়েস্টার্ন ড্রেস পরেনি, সে একটি শাড়ি পরেছে। এই দেখে রূপালী খুবই অবাক হয়। ওরে বাবা, ইনি তো আবার আজকে ঢং করে শাড়ি পরে বসে আছেন। ও বুঝেছি, আমার সঙ্গে টেক্কা দিতে না পেরে শেষ পর্যন্ত শাড়ি পরা শুরু করে দিয়েছে। যতই হোক, আমি তো অহনার থেকে দেখতে বেশি সুন্দর, এটা তো মানতেই হবে। শুধু একটু মোটা আমি। এই যা, আজকে তাহলে বিয়ে বাড়িতে সবাই আমাকেই দেখবে। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই বিয়ে বাড়িতে চলে যায়। বিয়ে বাড়িটা তাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে ছিল না, তাই তারা পায়ে হাঁটা পথেই সেখানে গিয়েছিল। সত্যি সত্যি বিয়ে বাড়িতে যাওয়ার পর সকলে মিলে রূপালীকেই দেখতে থাকে, কারণ রূপালী খুবই ছোট এবং টাইট ফিটিং জামা পরেছিল, তাই তাকে দেখতে খুবই অদ্ভুত লাগছিল। কিন্তু সামনাসামনি অনেকেই তার প্রশংসা করলেও আড়ালে গিয়ে সবাই তাকে নিয়ে সমালোচনা করতে থাকে। কিন্তু রূপালী মনে করে তাকে দেখতে খুবই সুন্দর লাগছে বলে সবাই তাকে নিয়ে আলোচনা করছে, তাই সে মনে মনে খুবই আনন্দ পায়। কি হলো বৌদি, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? তোমার বাড়ির লোকেরা সব কোথায়? আছে সবাই এদিক ওদিক, হয়তো খেতে গেছে, ঠিক বলতে পারবো না। তুমি তাহলে একা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আমরা সবাই ডান্স করছি, চলো তুমি আমাদের সঙ্গে ডান্স করবে। হিরোইন সেজে এসেছো, আর হিরোইনদের মতো ডান্স করবে না তা কি করে হয়? চলো চলো। এবং সেও সকলের সঙ্গে গিয়ে নাচতে শুরু করে দেয়। যেহেতু রূপালী অতিরিক্ত টাইট ছোট জামা পরেছিল, তাই অল্প একটু নাচানাচি করতেই তার জামাটা পেছনের দিকে ছিঁড়ে যায়। রূপালী খুবই ভয় পেয়ে যায়। সে কি করবে কিছু বুঝে না পেয়ে চুপচাপ দেওয়ালের কাছে এসে দাঁড়িয়ে পড়ে, যাতে তার ছিঁড়ে যাওয়া জামাটা কেউ দেখতে না পায়। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার বাড়ির লোকেদের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও কেউ সেখানে আসে না। এর ফলে রূপালী টেনশনে কাঁদতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে অহনা এবং তার শাশুড়ি মা চলে আসে। কি হলো দিদি, তুমি এরকম ভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো। আসলে এই জামাটা খুবই টাইট ছিল, আর জামাটা পরে ডান্স করতে গিয়ে পেছনের দিকে আমার জামাটা অনেকটা ছিঁড়ে গেছে। কেউ যাতে কিছু দেখতে না পায় সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। দেখেছো, আমরা তোমাকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করতাম। আমরা কিন্তু কখনো তোমাকে ছোট জামা পরতে বারণ করিনি, কিন্তু আমরা তোমাকে বলতাম তোমার শারীরিক গঠন অনুযায়ী তোমার সাইজের জামা পরতে। তুমি কখনোই আমাদের কথাটা বোঝার চেষ্টা করোনি। দেখলে তো আজকে বিপদে পড়ে গেলে কেমন। আহ মা, ছাড়ুন না এসব, এখন তাড়াতাড়ি এখন দিদিকে বাড়িতে নিয়ে যেতে হবে। আচ্ছা দিদি, তুমি এক কাজ করো, তুমি এমন নাটক করবে যেন তোমার শরীর খারাপ, আর আমি তোমাকে পেছনের দিক থেকে ধরে ধরে বাড়িতে নিয়ে চলে যাব, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। অহনার কথা শুনে রূপালী ঠিক তাই করে। সবাই তাদেরকে দেখে মনে করে রূপালী অসুস্থ বলে অহনা তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। কি হলো রূপালী বৌদি, একটু আগেই তো তুমি একদম ঠিক ছিলে, আবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে কেন? একটু আগে আমাদের সঙ্গে কতই না নাচানাচি করলে। আসলে অতিরিক্ত নাচানাচি করার জন্য দিদির শরীরটা খারাপ করেছে, সেই জন্য আমি দিদিকে বাড়ি নিয়ে যাচ্ছি। এই বলে অহনা এবং তার শাশুড়ি মা রূপালীকে বাড়িতে নিয়ে চলে আসে। রূপালী বাড়িতে এসে তার জামা পাল্টে নেয়। সে তার ভুল বুঝতে পেরে খুবই লজ্জিত ছিল। আমাকে ক্ষমা করে দিন আপনারা, আমি আপনাদের কথা না শুনে খুব ভুল করেছি। আমার সবসময় মনে হতো আমি মোটা বলে আপনারা আমাকে অপমান করেন। আসলে আমি নিজেকে কারোর সামনে ছোট করতে চাইনি। আমি আর কখনো এরকম ছোট জামা পরবো না।
তোমাকে ছোট জামা পরতে কেউ বারণ করছে না দিদি, তুমি ছোট জামা পরবে, কিন্তু তোমার জন্য জামা আমি পছন্দ করে দেব। তুমি দেখতে মোটা, আর মোটাদের জন্য প্লাস সাইজের ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়, যেগুলো দেখতে খুবই ঢিলাঢালা হয়। আর ওই ড্রেসগুলো পরলে তোমাকে কিন্তু দারুণ সুন্দর লাগবে, আর তোমার কোনো অসুবিধাও হবে না। এই শুনে রূপালী খুবই খুশি হয়। অহনা পরের দিনই রূপালীকে সঙ্গে করে নিয়ে গিয়ে তার শারীরিক গঠন অনুযায়ী ঢিলাঢালা ওয়েস্টার্ন ড্রেস কিনে দেয়, যে ড্রেসগুলো পরে রূপালীকে দেখতে খুবই সুন্দর লাগে।